প্রিয় দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি গণতন্ত্রের সংলাপে। সঙ্গে আছি আমি সেলিম আমরাও খান। দর্শক, ছাত্র জনতার গণ অভ্যুত্থানে স্বৈরাচার সরকার পতন হলেও দেশে এখনও স্বস্তি ফেরেনি। নানান কৌশলে বিভিন্ন পক্ষ থেকে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা চলছে বলে মনে করছেন দেশের রাজনৈতিক দলগুলো। সম্প্রতি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, পতন হওয়ার পরও স্বৈরাচারের সহযোগীরা তাদের ষড়যন্ত্র অব্যাহত রেখেছে। এই ষড়যন্ত্র রুখে দিতে গণতন্ত্রের পক্ষে সব রাজনৈতিক দল ও প্রতিটি মানুষকে সজাগ থাকার আহ্বানও জানিয়েছেন তিনি। গত ১৬ বছরে ভেঙে পড়া রাষ্ট্র ব্যবস্থার সংস্কার ও গণতন্ত্র প্রতিষ্ঠায় অন্তর্বর্তী সরকারের প্রতি সহযোগিতা অব্যাহত রাখার কথাও বলেছেন তিনি। এদিকে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারকে পূর্ণ সমর্থন জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। একই সঙ্গে যে কোনো প্রয়োজনে বাংলাদেশ সরকারের পাশে থাকার আশ্বাস দিয়েছেন তিনি। গতকাল সোমবার রয়টার্সকে দেয়া এক সাক্ষাৎকারে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান জানিয়েছেন, আগামী 18 মাসের মধ্যে যাতে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে পারে সেজন্য যে কোনো পরিস্থিতিতে অন্তর্বর্তী সরকারকে সমর্থন দেবেন তিনি। এমন প্রেক্ষাপটে দর্শক, আজ আমাদের আলোচনার বিষয় নির্বাচন কি 18 মাসের মধ্যে? আর এ বিষয়ে আলোচনার জন্য আজ আমাদের সঙ্গে স্টুডিওতে আছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য শেখ রবিউল আলম, জাতীয় পার্টির একাংশের কো চেয়ারম্যান মোহাম্মদ শাহিদুর রহমান টেপা এবং সিনিয়র সাংবাদিক শাহিন চৌধুরী। দর্শক, অনুষ্ঠানের প্রশ্ন করতে অথবা মতামত জানতে ফোন করুন টেলিভিশনের পর্দায় দেখা নম্বরে অথবা লিখুন ফেসবুকে। জানিয়ে রাখছি, অনুষ্ঠানটি ফেসবুকে সরাসরি সম্প্রচার হচ্ছে। যাচ্ছে মূল আলোচনা বিষয় 18 মাসের মধ্যে নির্বাচন। আর প্রথমেই শুরু করতে চাই রবিউল, আপনাকে দিয়ে শুরু করতে চাই। বিএনপি কেন মনে করছে যে অর্থাৎ এখনো ষড়যন্ত্র চলছে, কেন মনে করছে বিএনপি, কোন প্রেক্ষাপটে? ধন্যবাদ আপনাকে। তার আপনার ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বক্তব্য এসেছে। প্রিয় সহ আলোচক যারা আছেন এবং যারা এই মুহূর্তে আরটিভির সাথে যুক্ত আছেন, ষড়যন্ত্র তো কিছুটা আছে। সরকারকে অস্থিতিশীল করার চেষ্টা করা হচ্ছে, পরিস্থিতিটাকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করা হয়, আবার ব্যর্থ করার চেষ্টা করা হয়। আওয়ামী লীগ প্রধান সহ একটা সরকারের একটা ফ্যাসিবাদী সরকারের নিকৃষ্টতম পতন হয়েছে। অর্থাৎ আওয়ামী লীগের প্রধান থেকে শুরু করে অন্যরা যারা ক্যাবিনেটে ছিলেন, মেম্বার অফ পার্লামেন্ট ছিলেন এবং রাষ্ট্রযন্ত্র ব্যবহার করে যারা ক্ষমতায় থাকতে চেয়েছেন, তাদের কিছু অংশের আপনার ধরেন অদৃশ্য হয়েছে। বাট তাদের যে শক্তি এবং তাদের যে সহযোগী, তাদের যে সুবিধাভোগী, বিশেষ করে প্রশাসনে এবং ধরেন দেশের আভ্যন্তরীণের বিভিন্ন সেক্টরে, তারা তো একটা অরাজক পরিবেশ তৈরি করতে চায়। একটা ধরেন যেটাকে বলা হয় ষড়যন্ত্র, যেটা আমরা বলছি, তাদের কিছু পরিকল্পনা তো ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি। অস্থিরতা তৈরি হচ্ছে, বিভিন্ন দাবি নিয়ে বিভিন্ন রূপে আসছে এবং প্রশাসনকে যেভাবে তারা বিধ্বস্ত করেছে, যেভাবে আপনার যেটাকে আমি বলতে চাচ্ছি ভেঙে পড়েছে, এরকম একটা প্রশাসনিক অবস্থা, সেখানেও আপনি দেখবেন যে বেশ কিছু দাবি, সমন্বয়হীনতা, এগুলি তো মাথাচাড়া দিয়ে উঠছে। শ্রমিক অসন্তোষ রয়েছে। আবার রাজনীতির যে ধারা, সুষ্ঠু যে ধারা, চর্চার যে ধারা, সেই জায়গায় বিভিন্ন দাবি এনে তো সরকারকে একটা অকার্যকর করার জন্য বা ব্যর্থ করার জন্য বা পিছু হটার জন্য এই ধরনের একটা দৃশ্যমান আর কি। এবং সেই জায়গা থেকে আমরা মনে করছি যে এই সরকারটি তো গণতন্ত্র উত্তরণের জন্য সরকার, ভোটাধিকার প্রতিষ্ঠার সরকার, তার জন্যই একটা অন্তর্বর্তীকালীন সরকার আমরা করেছি। সেই অন্তর্বর্তীকালীন সরকারকে সফল হতে হবে এবং তার জন্য ছাত্র জনতা সব রাজনৈতিক দলের সমর্থন তাদের প্রতি রয়েছে। এবং বাংলাদেশকে যদি আমরা বিনির্মাণ করতে চাই, গণতন্ত্র পুনরুদ্ধার করতে চাই, ভোটাধিকারের ভিত্তিতে যদি একটা নির্বাচিত সরকার প্রতিষ্ঠিত করতে চাই, তাহলে এই অন্তর্বর্তীকালীন সরকারকে সফল হতে হবে, সফল করতে হবে। এখন আওয়ামী লীগের ফ্যাসিজম যখন প্রতিষ্ঠিত ছিল, তখন যারা সুবিধাভোগী ছিল তারা তো সেটা চাইছে না। সেটা ন্যাশনালি আছে, ইন্টারন্যাশনালি আছে এবং রিজিওনালিও আছে। তারা চাচ্ছে যে বাংলাদেশে যারা কর্তৃত্ববাদী প্রতিষ্ঠিত করতে চায়, তাদের তো একটা নতজানু সরকার দরকার, তাদের হচ্ছে আওয়ামী লীগের মতো একটা তল্পি বাহক সরকার দরকার। তারা তো অ্যাক্টিভ আছে। অতএব আপনি দেখবেন যে কোনোভাবে হোক না কেন তারা চেষ্টা করছে যে একটা অস্থিতিশীল পরিবেশ তৈরি করে
আগের সরকার যেটা ছিল ফ্যাসিবাদী সরকার, তার গুরুত্ব বাড়ানো অথবা তাদের রাজনীতিতে ফিরিয়ে আনার চেষ্টা, অথবা ধরেন তাদের যে অবৈধ কর্মকাণ্ডগুলি ছিল সেগুলিকে কিছুটা হলো বৈধতা দেওয়ার চেষ্টা, এই প্রক্রিয়াটা আছে বলে আমাদের কাছে মনে হয়। রবীন্দ্র, আপনি একটি জিনিস বলুন যে আপনি বলেন যে প্রশাসন অন্যান্য জায়গায় অর্থাৎ গত সরকারের সরকারের একটা রেশ রয়ে গেছে, কিন্তু আইন শৃঙ্খলা, মব জাস্টিস, বিভিন্ন কিছুই কিন্তু সমাজে অস্থিরতা সৃষ্টি করছে। এইগুলোকে আপনি কিভাবে দেখবেন? সেটাও আমি মনে করি যে সেটাও ওই ষড়যন্ত্রের অংশ। কারণ হচ্ছে যে ষড়যন্ত্র তো শুধু একটা রূপে থাকে না, বিভিন্ন রূপে থাকে। আবার ধরেন একটা অস্থিতিশীল পরিবেশ তো দেশের মধ্য বিরাজ করছে। দীর্ঘদিন 5-6 দিন সরকার ছিল না, 12 থেকে 14 দিন বাংলাদেশে কোনো পুলিশি অ্যাক্টিভিটি ছিল না। আচ্ছা, আবার ধরেন নতুন রাজনৈতিক চর্চার নামে, কর্তৃত্বের নামে তো বিভিন্ন সুবিধাবদ্ধী গ্রুপ বিভিন্ন রূপে আবির্ভূত হচ্ছে। সেই জায়গাগুলিতে আমি আপনাকে বলতে চাই যে প্রশাসনিক কিছু নীরবতা, কিছুটা তো আপনার মানে সমন্বয়ের অভাব, এবং সরকার যেটি আছেন বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার, তারা আপনাদের কিন্তু নেতাকর্মীকে কিন্তু বহিষ্কার করা হয়েছে ব্যাপারে এই সমস্ত অভিযোগ না, করা হয়েছে। সেটা তো আমাদের দলের ব্যাপার, সেটা আমাদের দল, আপনি সেটা প্রশ্ন করেননি। এখন ধরেন এই যে চাঁদাবাজি আছে, যারা দখলবাজ আছে, এরা তো তোদের রাজনৈতিক কোনো পরিচয় থাকে না। বাংলাদেশ জাতীয়তাবাদী দল করে চাঁদাবাজি করা, দখলবাজি করা, দুষ্কৃতির কোনো স্থান বাংলাদেশ জাতীয়তাবাদী দলে নাই। এবং যদি বিচ্ছিন্নভাবে কারো কোনো সম্পৃক্ততা ইতিমধ্যে জানা গিয়েছে বা প্রমাণিত হয়েছে, তাদের ভিতরে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছে, আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে। তবে আমি আপনাকে এই কথাটা বলি, এখানে এটাও মিডিয়াতে আসছে, মেইন স্ট্রিম মিডিয়াতে, যে যুবলীগ, ছাত্রলীগের ছেলেরা চাঁদা চাইতে গিয়েছে, তারা গ্রেপ্তার হয়েছে, আপনার ছাত্র দলের বিএনপির পরিচয় দিয়ে গ্রেপ্তার হয়েছে, গ্রেপ্তার হওয়ার পর জানা গিয়েছে। এগুলোও কিন্তু ব্যাপকভাবে আসছে। তাহলে সেটাও তো ষড়যন্ত্রের একটা অংশ। সেটাও আপনি কি বলতে পারবেন যে নাম পরিচয় পরিবর্তন করে যখন গিয়ে চাঁদাবাজির কথা বলা হচ্ছে আবার গ্রেপ্তার হচ্ছে তারা, এরকমের ঘটনাও ঘটছে। আবার ব্যক্তিগত কিছু দায় আছে, সেটা কিন্তু দলের উপর পড়ে না। এখন একসময় বিএনপি করতো এরকম একজন মানুষ, সে রাজনীতি এখনও হয়তো আছে, তার সম্পদ বা তার অধিকার আওয়ামী লীগ 17 বছর থেকে ডিপ্রাইভ করেছে, জমি দখল করেছে, তার ন্যায্য জিনিস দখল করেছে, পুনরুদ্ধার করতে গিয়েছে, সেটাও সমালোচনার মধ্যে চলে আসছে। সেটা করতে গিয়েও কিন্তু সাংগঠনিক ব্যবস্থার শিকার হয়েছে। আচ্ছা, আমি আরেকটা প্রশ্ন বের করতে চাই যে এতদিন তো অর্থাৎ এই সরকার প্রতিষ্ঠা হওয়ার পরে কিন্তু নির্বাচন নিয়ে একটা, যে কবে নির্বাচন হবে এমন একটা প্রত্যাশা করেছিল, যে বিএনপির পক্ষ থেকে কিন্তু বলা হয়েছিল যে দ্রুত নির্বাচন দেওয়ার জন্য। কিন্তু আজকে সেনাপ্রধান রয়টার্সের সঙ্গে এক সাক্ষাৎকার প্রতিবেদনে বলেছেন যে 18 মাসের মধ্যে নির্বাচন আয়োজন করা যায়, সেজন্য অন্তর্বর্তী সরকারকে সব ধরনের সহযোগিতা করা হবে। তা এটা মনে করেন যে একটি ডেট পাওয়া গেল, যেটা আপনারা প্রত্যাশা করছিলেন? সেনাবাহিনীর প্রধান তার পরিকল্পনার জায়গা থেকে বলেছেন, তার ভাবনার জায়গা থেকে বলেছেন যে 18 মাসের মধ্যে হয়তো প্রয়োজনীয় সংস্কারগুলি করে নির্বাচন করা যাবে, এবং সেটা হয়তো সরকার সেইভাবে চিন্তা করলে সেনাবাহিনীর সহযোগিতা আছে, এইভাবে উনি বোঝাতে চেয়েছেন। কিন্তু সরকার ইতিমধ্যে একটা গ্রহণযোগ্য নির্বাচন করবার জন্য যে সংস্কার বা যে সাংবিধানিক সংস্কার, প্রশাসনিক সংস্কার, প্রাতিষ্ঠানিক সংস্কার, নির্বাচন কমিশনের সংস্কার এবং বিচার বিভাগের সংস্কারের যে উদ্যোগ নিয়েছে, সেটা আমার কাছে মনে হয়েছে যথেষ্ট, তবে একটু গতি ধীর। আমার বিশ্বাস হচ্ছে বাংলাদেশের একটা গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠিত করবার জন্য যে সংস্কারগুলি প্রয়োজন, সেটা 6 থেকে 9 মাসের মধ্যে সম্পন্ন করা সম্ভব, এবং 1 বছরের মধ্যেই নির্বাচন আয়োজন করা উচিত, এবং সেটাও সম্ভব। তবে এই বিদ্যমান যে পরিস্থিতি, সেই পরিস্থিতিতে আপনি যদি অন্তর্বর্তীকালীন সরকারের সংজ্ঞার জায়গায় যান, এটা আকারে ছোট হয়, অনেকগুলি মন্ত্রণালয়, তো এটা ম্যানেজ করাও বেশ একটু কঠিন। আবার অন্তর্বর্তীকালীন সরকারের সময় যদি যান, সেটাও কিন্তু অল্প, অর্থাৎ 1 দিন থেকে 1 বছরের অধিক না। আমার ব্যক্তিগত ধারণা এটা যে আমরা 6 মাস থেকে 9 মাসের মধ্যে প্রয়োজনীয় সংস্কারগুলি পরিপূর্ণভাবে শেষ করতে সক্ষম হব, যদি সরকার মানে এই ব্যাপারে মানে মনোযোগী হয়। হ্যাঁ, এবং 1 বছরের মধ্যে আমরা নির্বাচন করে নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা দিতে সক্ষম হব। জনরায়ের ভিত্তিতে জনগণের জন্য নির্বাচিত সরকারি পরিপূর্ণ আপনার রাষ্ট্র বিনির্মাণ করতে পারবে, প্রয়োজনীয় সংস্কার করতে পারবে, সরকারি হবে। রাজনৈতিক সরকার। একটা বাক্য দিয়ে শেষ করব, মনে রাখা দরকার যে অন্তর্বর্তীকালীন সরকারের কিছু সীমাবদ্ধতা আছে, অর্থাৎ সে কিন্তু আইন বিভাগের রোলটা প্লে করছে, শাসন বিভাগের রোলটা প্লে করছে, আইন বিভাগ অনুপস্থিত, অর্থাৎ পার্লামেন্ট অনুপস্থিত। রাজনৈতিক দলগুলি জনগণের ম্যান্ডেট নিয়ে পার্লামেন্টেই পরিপূর্ণভাবে আমাদের যে 31 দফা অঙ্গীকার আমরা করেছি, সেখানেই পরিপূর্ণ সংস্কার আছে। রাজনৈতিক দলগুলি কিন্তু বিচ্ছিন্নভাবে 2-1টি সংস্কারের কথা বলছে, আর আমরা 31 দফায়
রাষ্ট্রের কাঠামোগত সংস্কার, সরকারের সংস্কার, রাজনৈতিক দলের সবকিছুই সংস্কারের বলেছেন কথা আপনারা বলেছি। সেখানে। নিশ্চয়ই সেটাকে বেশ ধরে আমি যদি আবারও করা যায়, আসবো। আমার মনে হয় যে গণ অভ্যুত্থানের যে আপনার আকাঙ্ক্ষা সেটা পূরণ করা সম্ভব হবে। ধন্যবাদ। আবারও আসবে শেখ রবির আলম। শাহিদুল মোটর, আপনি পুরো নির্বাচন অনুষ্ঠান যদি দেরি হয় সেক্ষেত্রে কোনো শঙ্কার আশঙ্কা আছে কিনা আপনি কি মনে করেন? ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ আমার দুজন সহ আলোচক এবং আরটিভির দর্শক শ্রোতা। তার আগে আমাকে বলতে হচ্ছে আজকে যে আলোচনা সেটা হচ্ছে গণতন্ত্র, এটা নিয়ে। গণতন্ত্র আমাদের দেশে কোনো সময় ছিল না। 1973 সালে 7ই মার্চ যে নির্বাচন হলো, সেই নির্বাচনে কোনো গণতন্ত্র ছিল না। কেমন গণতন্ত্র? আমাকে পার্লামেন্টে শেখ মুজিবুর রহমানকে বলতে শোনা গেছে, কোথায় সিরাজ শিকদার গুলি করে হত্যা করার পরে। আমার আপন ভাই কমরেড রলিউর রহমান লেবু কমলেশ বেদজ্ঞ আপনার কুড়ে ঘরে নির্বাচন করেছিল, আরও 5 জনকে 10ই মার্চের পরে, 7ই মার্চের নির্বাচন 10ই মার্চে গোপালগঞ্জে প্রকাশ্য দিবালোকে মেরে হত্যা করা হয়। আজকে পর্যন্ত তার বিচার হয় নাই। এবারের যে ছাত্র গণ আন্দোলনের মধ্যে যে স্বৈরাচারীর পতন ঘটেছে, ওই যে গণতন্ত্র 73 সালে সিরাজ শিকদারকে প্রকাশ্য, কোথায় সিরাজ শিকদার আমার ভাই, এইভাবে লক্ষ লক্ষ মানুষকে হত্যা করা হয়েছে। গণতন্ত্র ছিল না, বাক স্বাধীনতা ছিল না। এখন এবারকার ছাত্ররা যে আন্দোলন করেছে গণতন্ত্র ফিরে আনার, তো কোথায়? আজকে দেখেন, এই যে নির্বাচন গেল 18 বা 24-এর, এই নির্বাচনকে বৈধতা দেওয়ার জন্য কে দায়ী? বৈধতা দেওয়ার জন্য জাতীয় পার্টি জিএম কাদের সাহেব দায়ী। জিএম কাদের সাহেব যদি নির্বাচনে না আসতো তাহলে নির্বাচন হতো না। কিন্তু 18 সালে তো আপনারা গিয়েছিলেন। হ্যাঁ, দল 18 গিয়েছিল। সালও একই। সেই দলেও তো না সেই একই। আমি 18 সালই তো বলছি যে এই বৈধতা দেওয়ার জন্যে যারা আজকে তারেক জিয়া সাহেব যে কথাগুলি বলেছে, যে ষড়যন্ত্র হচ্ছে, উনি সঠিক কথা বলেছেন। আজকেও দেখেন আপনি যে এই জিএম কাদের সাহেব, ওনারে আজকে মেনন সাহেব, ইনু সাহেব জেলে, আওয়ামী লীগের নেতা এমপিরা জেলে আছেন, আর জিএম কাদের সাহেবকে ডেকে বঙ্গভবনে নিচ্ছে। এই হলো, তাহলে আপনার কোথায় আপনার গণতন্ত্র থাকলো? কোথায় আপনার এই যে যারা আন্দোলন যারা করলো, যারা এই, আপনি যদি আওয়ামী লীগ যদি 50% দায়ী হয়ে থাকে, জাতীয় পার্টি জিএম কাদেরও 50% দায়ী হবে। ওই 14 দল যা আছে, আর 1 লাখ দোষ হচ্ছে জাতীয় পার্টির, জিএম কাদের সাহেবের। আর কোনো দোষ আমি দেখছি কই, তাদের তো কোনো হয় না। দুঃখজনক হলেও সত্য, জিএম কাদের বিরুদ্ধে 3টে হত্যা মামলা হয়েছে। হত্যা মামলা, শেখ হাসিনা সহ, 1 নম্বর আসামি সহ। আমি জানি না, আমি যদি আইনজ্ঞ না, একজন আসামি, আমার মনে হয় একজন আসামি ওসি সাহেবের সাথে দেখা করতে পারে না। আসামি যদি থাকে, আইজি সাহেবের সাথে দেখা করতে পারে না। আমাদের হোম মিনিস্টার সাহেব যে এখন উপদেষ্টা সাহেব, তার সাথে জিএম কাদের সাহেব আসামি থাকাকালীন কিভাবে দেখা করে, এটা একটা আশ্চর্যজনক বিষয়। তাহলে কোথায় গণতন্ত্র? কোথায় ওই যে আজকে যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেব যে কথা বলছে, কথা তো শতভাগ সত্যি হচ্ছে, তাই না? কেন, কীভাবে সত্যি হচ্ছে? আসামিরা যারা, সেই আসামি কি করছে? স্বরাষ্ট্র উপদেষ্টার সাথে আপনি বৈঠক করছে, অত 3টে মামলার আসামি, পল্টনটা, যাত্রাবাড়ি, আমরা 2টে থানার, মানে একেবারে এজাহারভুক্ত আসামি। তার মানে কি? তার মানে ষড়যন্ত্র চলছে। এই ষড়যন্ত্রকে, এই যে ছেলেরা রক্ত দিল, হাজার হাজার মানুষ, আমার বয়স তো কম না, কম তো দেখি নেই, গোপনে রয়েছে। এবার তো যে মানুষগুলি, হাজার হাজার ছেলেপেলেরা যে হত্যা হলো, চোখ নাই, কান নাই, নাক নাই, তাদের কী হবে? তার মানে কি? যুগ যুগ ধরে মির্জাফররা থাকবেই। সেই জন্যেই আমাদেরকে মনে করতে হবে, এদেরকে আগে সরাতে হবে, এদেরকে আগে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। শেখ হাসিনা স্বৈরাচার যদি হয়ে থাকে,
তাকে যদি উৎখাত করা হয়ে থাকে, মেনন সাহেব ইনু সাহেব যদি আজকে জেলে থাকতে পারে, তাহলে জিএম কাদের নামে 3টে মামলা হওয়ার পরে মাননীয় উপদেষ্টা আপনারা তো পারছিলেন হয়তো না, পার্ট তো বটেই। আমি তো অস্বীকার করছি না। আমি তো 1 বছর ধরে দল করি না। কিন্তু তার আগে তো আপনারা আগে সবসময় আগে সহযোগিতা ওই করে একই আসছেন কথা। আমি সে কোনো- দায় কি আপনাদের আমি- উপর না, না, বর্তায় না? আমি সেই দায় সম্পূর্ণ নিয়েই আমি কথা বলছি। আমি তো নির্বাচন করি নেই, কোনোদিন নির্বাচন করি নেই। এবং আমরা দেখেছি যে রওশন এরশাদ সবচেয়ে বেশি শেখ উনি আরো হাসিনাকে বেশি খারাপ। ওনার কেন ওনার বিরুদ্ধে মামলা হয় না কেন? ওনার তো পানিশমেন্ট হওয়া উচিত। হয়েছে যদিও ইয়েতে ময়মনসিংহ, ওনারও হওয়া উচিত। যে অপরাধী তার শাস্তি হওয়া উচিত। এখন ধরেন সেনাবাহিনী আর প্রধান, আপনি তো কো-চেয়ারম্যান তার আমি সংগঠন। আমি আমি ইয়ে জাতীয় পার্টি না না রওশন। না আমি তার নেতৃত্বে ফিরোজ জাতীয় কাজী পার্টি। ফিরোজ কাজী সাহেব আমরা আলাদা, ভিন্ন। আমাদের সাথে রওশনের সাথে মুহূর্তে কোনো সম্পর্ক নাই। আমরা মনে করি যে যারা যে অবস্থায় সৃষ্টি হয়েছে তাদেরকে পানিশমেন্ট হওয়া উচিত, তাদের বিচার হওয়া উচিত। এখন প্রশ্নটা হলো যে সেনাবাহিনী প্রধান যেটা বলেছে আমাদের আমি দেশে, এই প্রসঙ্গে আপনার কাছে আমি পরে আবার আসবো। আমি এই পর্যায়ে এই প্রশ্ন নিয়ে শাহিন চৌধুরীর কাছে আসছি। আপনি বলেন যে সেনাপ্রধান ওয়াকারুজ্জামান রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে যিনি বলেছেন যে 18 মাসের ভেতরে নির্বাচন হবে এবং সংস্কার প্রক্রিয়াগুলো সম্পূর্ণ মানে যাতে নির্বাচন আয়োজন করা যায়, অর্থাৎ অন্তর্বর্তী সরকারকে এ ব্যাপারে সহযোগিতা করবেন তারা। তাহলে কি একটা ডেট পাওয়া যাচ্ছে? আপনি কি মনে করেন? হ্যাঁ, আপনাকে ধন্যবাদ, সাথে আমাদের 2 আলোচককেও ধন্যবাদ, আর টিভির দর্শকদেরও ধন্যবাদ। আমি এই প্রসঙ্গে যাওয়ার আগে একটু রবিউল ভাই যেহেতু আলোচনার সূচনা করেছেন, সেখানে একটু পয়েন্ট আউট করে তারপরে আমি এখানে আসি। ষড়যন্ত্রের কথাটা, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান যে তারেক রহমান ষড়যন্ত্রের কথা বলেছেন, সেটা শতভাগ সত্য। এবং আমরা যে জিনিসটা লক্ষ্য করেছি, 5ই আগস্টের স্বৈরাচারী সরকারের পতনের পরে যে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো, সেই গঠনের পর কয়েক দফা প্রতি বিপ্লবের চেষ্টা করা হয়েছে। আপনার মনে থাকতে পারে যে এখানে জুডিশিয়ারি কু করার চেষ্টা করা হয়েছে, আনসার বিদ্রোহ এবং সচিবালয় ঘেরাও করে একটি কু করার চেষ্টা হয়েছে, এবং সংখ্যালঘু ইস্যু তৈরি করার চেষ্টা হয়েছে। আপনি একজন সিনিয়র সাংবাদিক, আপনি জানেন এই এত বড় ঘটনার পরে সংখ্যালঘু ইস্যুতে আমাদের দেশে যে ছোটোখাটো ঘটনাগুলো ঘটেছে, সেগুলো কিন্তু সবগুলো রাজনৈতিক। সংখ্যালঘুরা যে কোনো দল করে না তা কিন্তু না, তারাও কোনো না কোনো দলের কারণে ভিক্টিমাইজ হয়েছেন। সেটা কিন্তু সংখ্যালঘু নির্যাতন ছিল না। আপনি ইন্ডিয়ান মিডিয়াগুলো দেখেছেন গত 15-20 দিনে তারা কিভাবে প্রচার করেছে, যেখানে দাঙ্গা হাঙ্গামা হয়ে গেছে। 2 দিন আগেও কলকাতা থেকে আমার সাংবাদিক বন্ধু আমাকে ফোন করে বলছেন, তিনি একটু দায়িত্বশীল সাংবাদিক, যে ভাই ঢাকা শহরের দাঙ্গা হাঙ্গামা কি বন্ধ হয়েছে? আমরা কি দেখছি, দাঙ্গা হাঙ্গামা আছে ঢাকা শহরে? তো এই সবই কিন্তু ষড়যন্ত্রের পার্ট। যখন সংখ্যালঘু ইস্যুও ফেল করেছে, তখন আমরা গেছি কোথায়? পার্বত্য চট্টগ্রামে। পার্বত্য চট্টগ্রামে একজন বাঙালিকে পিটিয়ে হত্যা করার পরে বাঙালি এবং পাহাড়িদের ভেতরে অনেকটা দাঙ্গার মতো লেগেছে। আজকে একজন লেফটেন্যান্ট নিহত হয়েছেন, আপনি জানেন, সেকেন্ড লেফটেন্যান্ট নিহত হয়েছেন। এবং এগুলো কিন্তু সবই ষড়যন্ত্রের পার্ট। সুতরাং ষড়যন্ত্র চলছে, তবে আমার বিশ্বাস যে এই সরকার ষড়যন্ত্র নিয়ন্ত্রণে আনতে সক্ষম। কারণ বিকজ এখানে সরকারের যিনি প্রধান ডক্টর ইউনূস, আজকের উদাহরণ দিই, গত 30 বছরের মধ্যে বাংলাদেশের কোনো সরকার প্রধান মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে বায়োলেটারাল মিটিং করতে পারেননি। গতবার আমাদের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা 15 দিন বসেছিলেন, ওখানকার একজন এই ডোনাল্ড লু টাইপের একজন কর্মকর্তাদের সঙ্গে দেখা করার জন্য। প্রেসিডেন্ট তো মানে তাও জাতিসংঘ অধিবেশন চলাকালে ভেরি রেয়ার, হ্যাঁ, রেয়ার ঘটনা। এরপরে আর এই 3 দিনের সফরে মাত্র 2 দিনের মধ্যে 12 জন রাষ্ট্র এবং সরকার প্রধান ওনার সঙ্গে সাক্ষাৎ করেছেন। ব্যাপারটা এরকম যে ওনারা রেডি ছিলেন যে ডক্টর ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করার জন্য। ডক্টর ইউনূসকে বেগ পেতে হয়নি। কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো, মার্কিন প্রেসিডেন্ট সহ, ইটালির প্রেসিডেন্ট সহ, জাতিসংঘের মহাসচিব সহ 12 জনের সঙ্গে ওনার সাক্ষাৎ হয়েছে, এবং 2-1টা সাক্ষাৎ কালকেও হবে। সুতরাং আমি মনে করি এই ষড়যন্ত্র টিকবে না, ষড়যন্ত্র কাজ হবে না। গণতন্ত্র উত্তরণের পথে অন্তর্বর্তীকালীন সরকার যে যাত্রা শুরু করেছে, সেটা আমার বিশ্বাস সেটা সফল হবে।
এখন আসি সেনাপ্রধানের রয়টার্সের সঙ্গে একটা সাক্ষাৎকার। এই এটাকে আমি ডেডলাইন মনে করি না এই জন্যে যে এই ডেডলাইনটা দেওয়ার অথরিটি এটা হচ্ছে নির্বাচন কমিশনের। আর এই মুহূর্তে আমরা জানি যে নির্বাচন কমিশন বলে কিছু নেই। নির্বাচন কমিশন সংস্কারের একটা কমিটি হয়েছে, যেটার প্রধান হলো বদিউল আলম মজুমদার। এরকম 6টি কমিশন হয়েছে 6টা বিষয় সংস্কারের জন্য। এটা কিন্তু রাজনৈতিক দলের দাবির প্রেক্ষিতেই এই কমিশনগুলো করা হয়েছে। সুতরাং এই কমিশন শেষ না হওয়া পর্যন্ত নির্বাচনের ডেট নিয়ে আমরা কিছুই বলতে পারি না। আর সেনাপ্রধান কিন্তু ডেট দেননি। উনি যেটা বলেছেন 1.5 বছরের মধ্যে সম্পন্ন হওয়ার পরে, এবং উনি এই সময় অন্তর্বর্তীকালীন সরকারকে সহযোগিতা করবেন। এটা একটা ডেডলাইন বলতে পারে। রবিউল ভাইও তো একটা কথা বললেন যে হ্যাঁ 6 মাসের মধ্যে হতে পারে বা 1 বছরের মধ্যে হতে পারে। 1 বছর আর 18 মাস খুব কিন্তু ব্যবধান না। আমার মনে হয় যে এই সংস্কার প্রক্রিয়া শেষ হওয়ার পরে নিশ্চয়ই। কিন্তু শাহিন চৌধুরী, বদিউল আলম মজুমদার আজকে বিকেলে যেটা প্রেস ক্লাবে বলেছেন একটি অনুষ্ঠানে, যে অন্তর্বর্তী সরকার গৃহীত সংস্কার কাজের সময় দীর্ঘায়িত হতে পারে। তাহলে এটির ভিতরে কি বোঝা যায়, মেসেজটা কি আছে? এই মেসেজটা আসলে আমার মনে হয় যে সেনাপ্রধানের বক্তব্যের পর এটাকে বলতে পারেন যে তার একটা সাপ্লিমেন্টারি বক্তব্য আমার কাছে মনে হয়েছে। দীর্ঘায়িত হতে পারে, হবে এটা তো বলা যায় না। আর উনি কিন্তু একটা কমিশনের প্রধান, উনি কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের, উনি ক্যাবিনেটে নাই, মানে উপদেষ্টা পরিষদে কিন্তু নাই, উনি একটা কমিশনের প্রধান। ওনার দায়িত্ব কি? দায়িত্ব কিন্তু নির্ধারণ করে দেওয়া হয়েছে। আপনি জানেন যে 1 অক্টোবর থেকে ওনার শুরু, ডিসেম্বরের 3 মাস, 3 মাসের মধ্যে উনি একটা রিপোর্ট দেবেন। ওনার দায়িত্ব শেষ। সুতরাং ওনার এটা বলার কোনো রাইট নাই। উনি যদি এটা বলে থাকেন, এই বক্তব্যটা আমার চোখে পড়েনি। আমি মনে করি বলেছেন উনি এই আজকের বক্তব্যে যে 3টি পার্ট বলেছেন, যে অর্থাৎ এখানে সুপারিশ দিবেন, পর্যবেক্ষণ হবে এবং রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা হবে এই বিষয়টি নিয়ে। এটা প্রক্রিয়ার ব্যাপার। হ্যাঁ, প্রক্রিয়ার ব্যাপার। 3টে প্রক্রিয়া, শুধু রিপোর্টে দিয়েই উনি ক্ষান্ত হবেন না, এই পার্টগুলো কেন ফেস করতে হবে না, উনি এইটি বলেছেন। হ্যাঁ, এই পার্টগুলো উনি ফেস করবেন। সময় প্রয়োজন। হ্যাঁ, সেজন্য সময় প্রয়োজন, কিন্তু সেটা কত সময় প্রয়োজন সেটা কিন্তু নির্ধারণ করবে অন্তর্বর্তীকালীন সরকার, এবং কনসেনসাসের ভিত্তিতে অন্তর্বর্তীকালীন সরকার নিশ্চয়ই সংলাপের আয়োজন করবে, নিশ্চয়ই রাজনৈতিক দলগুলোর সঙ্গে বসবেন, বসে একটা ঐক্যমত্য হবে। কারণ নির্বাচনে পার্ট কারা? রাজনৈতিক দলগুলো, প্রশাসন, ভোটার, সকল পার্টির কিন্তু এখানে ঐক্যমত্য লাগবে। তাহলেই কিন্তু একটি সুষ্ঠু এবং অবাধ নির্বাচন করা সম্ভব। তা না হলে এটা সম্ভব নয়। ধন্যবাদ। শেখ রবিউল আলম, আপনি বলেন যে বিএনপি এখনই বিভিন্ন বক্তব্যের ভিতর দিয়ে বিভিন্ন সময় মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলছেন যে নির্বাচনের কথা বলছেন, যে দ্রুত নির্বাচন দেওয়ার কথা। এই রোডম্যাপটি কেন চাইছেন আপনারা, নির্বাচনের দ্রুত রোডম্যাপ? না, আমাদের সংগ্রামটা কি আর পরিশুদ্ধ আমরা কিভাবে হব? নিশ্চয়ই জনগণের সরকার প্রতিষ্ঠিত করাই তো আমাদের সংগ্রাম। অবাধ নির্বাচিত সরকার, নির্বাচিত জনগণের নির্বাচিত সরকার। তো সেটাই তো মূল লক্ষ্য। কারণ রাষ্ট্র ব্যবস্থাপনায় জনগণের যদি প্রত্যক্ষ অংশগ্রহণ নিশ্চিত করতে চান, তাহলে তো নির্বাচনের কোনো বিকল্প নেই। এবং নির্বাচিত সরকারই জনগণের সরকার, নির্বাচিত সরকারই প্রকৃতপক্ষে বৈধ সরকার। এখন ইন্টারিম একটা সরকার হচ্ছে সংকটকালীন সরকার। এখন সংকটকালীন সরকার তো আর জনগণের সরকার হতে পারে না। জনগণের প্রয়োজন মেটানোর জন্য একটা খণ্ডকালীন ব্যবস্থা মাত্র, আপাতত ব্যবস্থা মাত্র। সেই জন্য আমরা বলছি যে ইনিশিয়েটিভগুলি ইতিমধ্যে নেওয়া হয়েছে সেটি 6 মাসের মধ্যেই সম্ভব। 6 মাসও যথেষ্ট সময় বলে আমি মনে করি, যে সংস্কারের কথাগুলি বলা হয়েছে। তো সেটা করেই নির্বাচনমুখী হতে হবে এবং জনগণকে তার জনপ্রতিনিধি এবং সরকার বেছে দিতে হবে। সে জায়গায় কোনো কার্পণ্য, কোনো শৈথিল্য চলবে না। ষড়যন্ত্রের কথা যেটা বললেন, আমার কাছে বাংলাদেশে আরেকটা জিনিস সবচেয়ে বড় ষড়যন্ত্র মনে হয়েছে। সেটা হচ্ছে যে আমাদের দেশে একটা গোষ্ঠী আছে রাজনীতির প্রতি অনীহা, একটা গোষ্ঠী আছে রাজনীতির প্রতি অনীহা, কিন্তু তারা নিজেদের আবার খুব অভিজ্ঞ, রাষ্ট্রের জন্য প্রয়োজন, মেধা যোগ্যতায় খুবই পরিপক্ক, তারাই সব বোঝেন, তারাই সব পারেন। আর রাজনীতিবিদরা ধরেন প্যাপাবেই ব্যর্থ হয়েছে, বিধায় সব রাজনীতিবিদ ব্যর্থ হয়েছে। আওয়ামী লীগ স্বৈর শাসক হয়েছে, ফ্যাসিবাদী কায়েম করেছে, গুম করেছে, আনথরাইজ কিলিং করেছে, ভোট ছাড়া ক্ষমতায় থেকেছে, রাষ্ট্রযন্ত্র ব্যবহার করেছে, রাষ্ট্রের 3টি বিভাগকে মানে আওয়ামী বিভাগ বানিয়ে ফেলেছে, পার্লামেন্টকে বানিয়ে ফেলেছে আওয়ামী নীতি নির্ধারণী ফোরাম, হোল পার্লামেন্টকে বানিয়েছে, গণহত্যা করেছে। তার মানে আর সব রাজনৈতিক দল খারাপ। আর আমরা যারা এই গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য, ভোটাধিকারের পুনরুদ্ধারের জন্য, গণহত্যার বিরুদ্ধে, গুম খুনের বিরুদ্ধে লড়াই করেছি এবং গুম খুনের শিকার হয়েছি,
লক্ষ লক্ষ মামলা, আপনার লক্ষ মানুষ আমরা আসামি, আয়নাঘরে মুখ ফেস করেছি, দিনের পর দিন রিমান্ড কেটেছি, নির্বাচনের আগে 3 বছর 7 বছর সাজা দিয়ে দেওয়া হয়েছে। যারা লড়াইটা করলাম সেই রাজনীতি, যারা মানে আপনার ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়লো, সেই রাজনীতিবিদও নাকি একই খারাপ। এই যে যারা বলেন এরা হলো বড় এক ধরনের ক্ষমতালোভী গোষ্ঠীর আছে, তারা রাজনীতি তাদের একটা ষড়যন্ত্র আছে, তারা রাজনীতি বিধবা, রাজনীতি অনীহা, আবার রাজনীতি অযোগ্য, কিন্তু তারা আবার মনে করেন যে সব বোঝেন, সব পারেন, দেশের জন্য অপরিহার্য, এরকম একটা গোষ্ঠী আছেন। সুশীল শ্রেণীর কথা বলতে চেয়েছেন? সুশীল আমি বুঝি না, এই ধরনের সুবিধাভোগী আছে কিছু। আপনি রাজনীতি করেন না, রাজনীতি সবার জন্য উন্মুক্ত, মানুষের জন্য লড়েন না। ওই যে ডাভাই বললেন আর কি, জাতীয় পার্টির কথা বললেন, জাতীয় পার্টি রাজনৈতিক দল কিনা, হ্যাভ ডাউট। যে দলের প্রধান জিএম কাদের সাহেব বলেন তিনি ভয় পেয়ে গিয়েছিলেন, তিনি একদিনের জন্য গ্রেপ্তার হতে চান নাই। জনগণের গণতন্ত্রের জন্য আন্দোলন করবে, জনস্বার্থে আন্দোলন করবেন, আপনি নেতা, আপনি একদিনের জন্য গ্রেপ্তার হতে চান না, আপনাকে ধমক দিলে আপনি নির্বাচনে চলে যান। পার্শ্ববর্তী রাষ্ট্রে গেছেন, বলে দিয়েছে তুমি কিছু বলো না, কিছু আপনি বললেন না, সে কি রাজনীতি দল নাকি জাতীয় পার্টি? আত্মসমর্পণ করেছেন, আত্মসমর্পণ করতে রাজনীতি হবে না। আপনি জন আকাঙ্ক্ষা ধারণ করতে হবে, জনকল্যাণ ধারণ করতে হবে, জনসমৃদ্ধির জন্য লড়বেন। উনি বললেন যে জিএম কাদের সাহেবের দায়ী। আচ্ছা, রওশন এরশাদ 14 পার্লামেন্টে আওয়ামী লীগের বিরোধী দলের নেতা রওশন এরশাদ সাহেবকে করেছেন তারা। এবং এটা জাতীয় পার্টির একটা কৃতজ্ঞতা আছে, দুজনই স্বৈরাচার, কিন্তু আমি সরি টু সে, কারণ হচ্ছে জাতীয় পার্টি যখন স্বৈরতন্ত্র কায়েম করেছিল তখন কিন্তু এই 86-এর নির্বাচনে জাতীয় বেঈমান হয়ে পৃথিবীর ইতিহাসে সর্বকালের সর্বশ্রেষ্ঠ স্বৈরাচার শেখ হাসিনা গিয়েছিলেন। সে কৃতজ্ঞতা আছে, ওই পার্লামেন্টকে বৈধতা দিতে চেয়েছিলেন। এবার আসার পর দেখেন আওয়ামী লীগ 3 বার ক্ষমতায় এবার থেকেছে, 3 বারই জাতীয় পার্টি তাদের সহযোগী শক্তি হয়েছে। 96-ও কিন্তু আওয়ামী লীগকে ক্ষমতায় রেখেছে জাতীয় পার্টি। আওয়ামী লীগ 146 আসন পেয়েছিল, জাতীয় পার্টি সমর্থন না দিলে 96-ও আওয়ামী লীগ সরকার গঠন করতে পারে না। অর্থাৎ আওয়ামী লীগ এবং জাতীয় পার্টি অঙ্গাঙ্গিভাবে জড়িত। জাতীয় স্বার্থটা কিন্তু আওয়ামী লীগের বেশি হয়েছে, জাতীয় পার্টি টিকে থাকার চেষ্টা করেছে আত্মসমর্পণ করে। গণহত্যা, গুম খুন এটা আওয়ামী লীগ করেছে, দায় আমি আওয়ামী লীগকে দেবো, আমি জাতীয় পার্টিকে দিচ্ছি না। এই কারণে জাতীয় পার্টিটা আত্মসমর্পণ করে আওয়ামী লীগের ওই দমন পীড়নের কাছে নতি স্বীকার করেছে, জাতীয় পার্টিকে আওয়ামী লীগ ব্যবহার করেছে, এই জন্য আমি দায় দিচ্ছি না। কিন্তু জাতীয় পার্টি সহযোগী না, এই কথা বলা যাবে না। অর্থাৎ রাজনীতি করতে হলে আপনাকে ঝুঁকি নিতে জানতে হবে, গ্রেপ্তার হওয়া জানতে হবে। আমাদের মির্জা ফখরুল ইসলাম আলমগীর জিএম কাদের চেয়ে বেশি বয়োজ্যেষ্ঠ, 113টি মামলা, 6 বার জেলে গিয়েছেন দলের জন্য, দেশের স্বার্থে। রাজনীতি করতে হলে আপনাকে এটা করতে হয়। যার ফলে আমি যে জায়গাটা ছিলাম, যে ষড়যন্ত্র আপনি যেভাবেই বলেন না কেন, আর ভোটাধিকার গণতন্ত্রের জন্য একটা কথা বলছি না, প্রধানের এক বক্তব্যটা আমাকে একটা জায়গায় আমার কাছে খুব সমৃদ্ধ মনে হয়েছে। আমার কাছে তিনি কিন্তু গণতন্ত্র, ভোটাধিকার এবং নির্বাচন এবং রাজনীতি সেটা কাঙ্ক্ষিত গতিতে চলবে সে ব্যাপারে তিনি কমিটমেন্ট করেছেন। সেখানে কিন্তু তিনি কোনো দ্বিমত করেননি। বলছেন রাজনীতিবিদদের দেশ চালাতে হবে, তার কথার মর্মার্থ হচ্ছে রাজনীতি থাকতে হবে, ভোট হতে হবে, ভোটের ভিত্তিতে সরকার হতে হবে। প্রয়োজনীয় কারেকশনের একটু 2 মাস 4 মাস বেশি লাগলে সেক্ষেত্রে বাংলাদেশের মানুষের অনীহা নেই, কিন্তু বাংলাদেশের মানুষ ভোট দিতে চায়, তার জনপ্রতিনিধি নির্বাচিত করতে চায়, তার পছন্দের দলকে সরকারে পাঠাতে চায়। সেই পথটা উন্মুক্ত করতে হবে এবং সেই প্রতিযোগিতা বাংলাদেশ জাতীয়তাবাদী দল, জাতীয় পার্টি, যারা যারা রাজনীতিতে করার এখন বৈধতা রাখেন এবং জনগণ যাদেরকে রাজনীতিক দল হিসেবে স্বীকার করেন, তাদের মধ্যে এই প্রতিযোগিতা হতে হবে। আমরা বহুদলীয় গণতন্ত্রে বিশ্বাস করি। বাবাই বলছিলেন যে আপনার 1973-তেই যে ভোট হয়েছিল গণতন্ত্র ছিল না। আওয়ামী লীগ 70 নির্বাচনের পর তো গণতন্ত্র হত্যা করেছে, সাংবিধানিকভাবে করেছে, বাকশাল কায়েম করেছে, আনঅথরাইজড কিলিং তারাই করেছে। আওয়ামী লীগ কখনো কিন্তু গণতন্ত্র মনা ছিল না, আওয়ামী লীগ কখনো গণতন্ত্রের প্র্যাকটিস করেনি। গণতন্ত্রের তারা লেবাস ধরেছে এবং গণতন্ত্রের কথা তারা ক্ষমতায় থাকার ক্ষেত্রে ব্যবহার করেছে। বিএনপি বহুদলীয় গণতন্ত্র করছে। আমি একটা বাক্য বিশ্বাস করি, আপনি ছটফট করছেন। এই যে বহুদলীয় গণতন্ত্র 5ম সংশোধনে বিএনপি প্রতিষ্ঠিত করেছিল, দ্বাদশ সংশোধনের মাধ্যমে সংসদীয় পদ্ধতির সরকার, মানে গণতন্ত্রের সবচেয়ে উত্তম ব্যবস্থা, জবাবদিহি ব্যবস্থা, যেখানে সরকার পার্লামেন্টের কাছে দায়বদ্ধ থাকে, পার্লামেন্ট জনগণের কাছে দায়বদ্ধ থাকে, সেটা বেগম খালেদা জিয়া করেছিলেন। তত্ত্বাবধায়ক সরকার, একটা উপনির্বাচন নিয়ে বিতর্ক হয়েছিল মাগুরায়। তারপরে যখন আওয়ামী লীগ দাবি করেছে, সাধারণ মানুষ পছন্দ করেছে, সংবিধানে ছিল না, আমরা একটু দেরি করেছি, কিন্তু আমরাও উপলব্ধি করেছি যে ভোটের অধিকারের জন্য, গণতন্ত্রের জন্য এটা স্বচ্ছ প্রক্রিয়া, আমরা কিন্তু
ওই 13 সংশোধনী করে তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠিত করেছিলাম, তার কাছে ক্ষমতা দিয়েছি, ক্ষমতার বাইরে এসে নির্বাচন করেছি। এবারও আমরা কিন্তু এই যে 31 দফার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ দফা দিয়েছি যে আমরা সংবিধানে নির্বাচনকালীন একটি নিরপেক্ষ সরকারের স্থায়ী রূপ দেব, অর্থাৎ মানুষের ভোটের অধিকারের প্রতি এবং ভোটের ভিত্তিতে ক্ষমতায় যা বিএনপি যেতে চায় এ ব্যাপারে বিএনপি সংকল্পবদ্ধ। ধন্যবাদ। শাহিদুর রহমান টেপা, আপনি বলুন যে অর্থাৎ যে শেখ হাসিনাকে স্বৈরাচারী হওয়ার পেছনে, আমি প্রশ্নটা করে যাই, পেছনে জাতীয় পার্টির আসলে দায় কতটুকু, এই প্রসঙ্গে আপনি বলবেন। একটি বিরতি নিয়ে আসছি, দর্শক নিশ্চিত ছোট্ট বিরতি, সঙ্গেই থাকুন। বিরতির পর আবারও স্বাগত। দেখছেন গণতন্ত্রের সংলাপ অনুষ্ঠান, সঙ্গে আছি আমি সেলিম ইমরাও খান। আজ আমাদের আলোচনার বিষয় নির্বাচন কি 18 মাসের মধ্যে ফিরছে। আলোচনা এই পর্যায়ে আমি যাচ্ছি শাহিদুর রহমান টেপা, আপনার কাছে যে প্রশ্নটি করেছিলাম যে শেখ হাসিনা সরকারকে স্বৈরতান্ত্রিক করবার জন্য জাতীয় পার্টির কতটি দায় আছে বলে আপনি মনে করেন, কতটুকু দায় আছে আসলে দায়টাকে, এবং রওশন পড়ছে জাতীয় পার্টি যেটি, এই কথা তো একবার বলছি, আবার বলবো। এটি একটু স্পষ্ট করেন, যেহেতু রবিউল আলম প্রশ্ন তুলেছেন। রবিউল আলম ভাই কি বলছে, উনি ওনার কথা উনি বলছে। আর আপনি একটু আপনার কথাটা বলুন। শেখ হাসিনা যদি 50% দায়িত্ব থাকে, তাহলে জাতীয় বাড়ির রওশনের সাথে জিএম কাদেরও 50% আছে। কালকে জিএম কাদের সাহেব একটা বিবৃতি দিছে, প্রথম আলোতে দেখলাম, যে উনি নির্বাচনে এবার গিয়েছিল দল ঠিক রাখার জন্যে, জাতীয় পার্টি ওনার হাতের থেকে চলে না যায় এই জন্য ঠিক উনি গেছিলেন নির্বাচনে। ওনার হলো দল বড়, দেশ বড় না। দেশ যদি না থাকে রে ভাই, দল কোত্থেকে আসে? এ কি আমার দেশ নাই, ফেস নাই, কিচ্ছু নাই, আমি জাতীয় পার্টির চেয়ারম্যান থাকবো বলে আমি একেবারে মানে বিরোধী দলের নেতা হয়ে যাব। আপনি কয়েক লক্ষ টাকা খরচ করছে এই বিরোধী দলের নেতার বাসা ঠিক করার জন্য, দোলনা পর্যন্ত লাগাইছে। তো দলের চেয়ারম্যান থাকার জন্যে উনি যে কাজগুলি করছে, তার মানে কি দেশকে ভালোবাসে নাই? আপনার কথাটা হলো যে আজকে যদি ওই যে রবিউল ভাই বলছে যে আওয়ামী লীগ ক্ষমতায় প্রথম যেটা আসছিল জাতীয় পার্টি সমর্থন দিছে, এবং প্রত্যেকটা জায়গায়। আজকে আমি আগের নির্বাচনের কথা আমি ধরে নিলাম, এবার ঠিক এমন বার্গেনিং উপর ওই যে কি জানো, ওই আপনার বিরোধী দলের নেতা হওয়ার জন্যে উনি নির্বাচনের মানে ঠিক যেদিনকে শেষ হবে ওই দিনকে 3টের সময় ঘোষণা দিয়ে দিয়েছে। উনি একটা কথা বলছে, ভয় পাইলি রাজনীতি। উনি ভয় পায় না, তো ভয় পায় না। ওনার দলের চেয়ারম্যান থাকতে হবে, এই হলো কাজ। না, নির্বাচনে যা আসার ভিতরে না যাওয়ার ভিতরে চেয়ারম্যানের সম্পর্কটা কি আছে? যে আমাকে দলের যে গঠনতন্ত্র, 2টা জিনিস করা যায় না। একটা হলে মানুষকে জন্ম দেওয়া যায় না, আর একটা হলো মৃত্যু মাইরে ফেলানো যায় না। আমাকে তো বহিষ্কার করছে, কি হয়েছে? আমি ওনার পদত্যাগ চাইছি, ওনারা চন্ন সাহেবের 48 ঘন্টা আমাদের পদত্যাগ করা উচিত। কারণ দালালি করিয়া দেশটাকে ধ্বংস করিয়া, আমি 1 বছর 1.5 বছর আগে বলছি এই নির্বাচনে যাওয়া যাবে না। এটা মানুষের নির্বাচন নয়, মানুষের নির্বাচন নয়, এটা হলো গণতন্ত্রকে। কারণ আমার চাইতে ভালো কেউ জানবে না তো। কারণ 73 সালে আমি যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র, আপনিও জানেন যে আমার ভাইকে কীভাবে নৃশংসভাবে হত্যা করেছিল। আপনার বয়স তখন হয়তো 5-6 বছর হয়তো বা। কারা করছিল? এ আওয়ামী লীগ সরকার। আমার আপন ভাইকে, আমার বংশে কোনো আওয়ামী লীগ নাই, আজকে পর্যন্ত নাই। তাহলে কথাটা হলো সেই মুক্তিযোদ্ধা কমরেড রলিউর রহমান লেবু 8 ও 9 সেক্টরের আমার আপন বড় ভাই, কমরেড বেদজ্ঞ, কুড়েঘরে নির্বাচন করতে গেছিল 7 তারিখে, বিষ্ণু মানিক ছাত্র ইউনিয়নের। এবং আমার আপন বড় ভাই গোপালগঞ্জ 1973 সালে, সেটা আপনিও ভালো জানেন, মনে জানার কথা, 1973 সালে বাংলাদেশ ছাত্র ইউনিয়নের থেকে বঙ্গবন্ধু কলেজের ফুল প্যানেলের ভিপি নির্বাচিত হয়েছিল, মনে আছে নিশ্চয়ই। এর পরবর্তীকালে
উনি বিএনপির ভাইস চেয়ারম্যান ছিলেন, 1 নম্বর সিনিয়র ভাইস চেয়ারম্যান, আপনি জানেন নিশ্চয়ই। বিএনপি ক্ষমতাচ্যুত হয়ে যাওয়ার পরে আমাদের বাড়িতে একটা ফ্যানও ছিল না, মানে একটা ওই যে ঝাড়ু দেওয়ার মতন কোনো লোক ছিল না। সেদিন আপনার কাছে এখানে আমি আসবে, দর্শক টেলিফোনে আছে, ফোনটি নিই। শুভরাত্রি দর্শক, আপনার পরিচয় দিয়ে বলুন সংক্ষেপে আপনার প্রশ্নটি। আসসালামু আলাইকুম, আমি মমিনুল ইসলাম গাজীপুর থেকে বলছিলাম। জি বলুন মমিনুল ইসলাম, বলুন আমার প্রশ্ন বলুন। আমার প্রশ্নটি হচ্ছে শেখ রবিউল ইসলামের নিকট। জি বলুন। এই যে আজকের শিরোনাম হচ্ছে 18 মাসে কি নির্বাচন সম্ভব। এখন উনি বললেন যে এটা 6 থেকে 9 মাসের মধ্যে নির্বাচন দেওয়া সম্ভব। উনি সহ বিএনপির বহু নেতা বিভিন্ন টকশোতে বলেছেন যে আওয়ামী লীগের 15 বছরের শাসন আমলে টপ টু বটম, শুরু থেকে একবারে হায়ার ম্যানেজমেন্ট পর্যন্ত সব জায়গায় তাদের দোসরকে বসিয়ে রেখেছে। তাহলে এই সময়ের মধ্যে 6 থেকে 9 মাসের মধ্যে তাদেরকে সরানো কি সম্ভব? আর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে আপনার এই মুহূর্তে যদি নির্বাচন হয়, তাহলে যিনি এই প্রধানমন্ত্রী হবেন, তাহলে তো বিগত সরকারের মতোই উনি অত্যন্ত ক্ষমতাবান হবেন। তাহলে ইচ্ছা করে কি নিজের ক্ষমতা কেউ প্রধানমন্ত্রী হওয়ার পরে ক্ষমতা কমাতে চাইবেন? ধন্যবাদ, আমাদের সঙ্গে থাকুন, নিশ্চয়ই আপনি উত্তর দিবেন। শাহিদুর রহমান ওদের টেপা, কথা বিশেষ করে, বলছিলাম। জি। আমার আপন ভাই জাহিদুর রহমান হরফ, গোপালগঞ্জ জেলা বিএনপির 1 নম্বর সিনিয়র ভাইস চেয়ারম্যান। যখন বিএনপি ক্ষমতা থেকে বের হয়ে আসলো, আমাদের বাড়িতে একটা ঝাড়ুও ছিল না, নিয়ে গেছে লুট করে। তার মানে কি গণতন্ত্র? একটু করুন। এখন প্রশ্ন হলো, যে কথাটা প্রথম আরম্ভ হয়েছে আলোচনা, আমাদের সেনাবাহিনী পৃথিবীর, আমাদের সেনাবাহিনীর অনেক মূল্য আছে এবং তাদের দাম আছে সারা ওয়ার্ল্ড ওয়াইড। এখন প্রশ্নটা হলো, সেনাবাহিনীর প্রধান যে কথাটা বলেছেন, এবং দেখেন কিভাবে এই স্বৈরাচারকে বিদায় দিল, এখন পর্যন্ত তারা মাঠে আছে, কাজ করতেছে। যেখানেই ঝগড়া হচ্ছে, যেখানে গোলমাল হচ্ছে, তারা সেখানেই চলে যাচ্ছে। তারা কিন্তু বলতে একটা পরিবেশ সৃষ্টি হওয়ার পরে একটা নির্বাচন তারা পরিপূর্ণ সমর্থনের কথা সমর্থনে করা বলছে, জি, তারা আমি আসবো। সব দিক দিয়ে সাহায্য করতে চায়। সেই জন্য আমি মনে করি আমাদের সেনাবাহিনীকে আমার তরফ থেকে এবং আমার তরফ থেকে তাকে আমি ধন্যবাদ জানাচ্ছি। সায়েন্সে আপনি বলুন যে বিএনপি যখন নির্বাচন রোডম্যাপ চাইছে, সেই মুহূর্তে কিন্তু বেশ কিছু দল কিন্তু বলছে যে সংস্কার প্রক্রিয়া বা অর্থাৎ দেরিতে নির্বাচন হলে সমস্যা নয়, কয়েকটি দল বলছে। এটিকে আপনি কীভাবে দেখছেন? অন্যদিকে এর পেছনের রাজনীতিটা কী আসলে, আপনি কি মনে করেন? আসলে এখানে বিএনপি এবং জামাতের মধ্যে একটা সুস্পষ্ট পার্থক্য আমরা লক্ষ্য করছি। এটা হলো, জামাতের আমির এই সরকার ক্ষমতা গ্রহণের পরে প্রথমেই যেটা একটি কথা বলে বিতর্কিত হয়েছিলেন, যদিও তিনি সেখান থেকে ফিরে গেছেন। তিনি বললেন যে আওয়ামী লীগকে আমরা ক্ষমা করে দিলাম, সকল অপরাধ ক্ষমা করে দিলাম। এটা বলতে পারেন? এটা নিয়ে কিন্তু একটা প্রশ্ন, যে প্রায় 1000 বা 1000-এর বেশি তরুণের প্রাণে রক্তের বিনিময়ে যে স্বৈরাচারী সরকারের পতন হলো, সেই স্বৈরাচারী সরকারের বিচার হবে না? বললেন যে আমরা ক্ষমা করে দিলাম, গেল এক। তার আরেকটা বক্তব্য, এই সরকারকে সংস্কারের জন্য প্রয়োজনীয় সময় ক্ষমার দিতে কথা হবে। বলেছেন যে যেগুলো যদি কেউ ব্যক্তিগতভাবে অর্থাৎ বিচার চান বা ওই বিষয়গুলোর কথা তিনি বলেছেন, কিন্তু তাদের উপরে যে অন্যায় অত্যাচার হচ্ছে সেই ক্ষেত্রে ক্ষমার কথা বলেছেন। আচ্ছা, মানে তাদের উপরে। কিন্তু আসলে ওই সময় আমার মনে হয় না যে এই বক্তব্যটা যথোপযুক্ত ছিল। তারপরে আবার তারা বলছেন যে অন্তর্বর্তীকালীন সরকারকে প্রয়োজনীয় সময় দিতে হবে। প্রয়োজনীয় সময় মানে যতদিন লাগে তারা মিন করে না। তো এখানে রবিউল ভাই মানে এর কারণটা কি মনে করেন আপনি, যে কেন দীর্ঘমেয়াদী সময় দিতে হবে? অনেক সময়, যেটি উনি বললেন যে 6 মাস বা 1 বছরে দেওয়া ভিতরে এই সংস্কারগুলো, জরুরি সমস্যাগুলো সম্ভব, সেখানে এত দীর্ঘমেয়াদীর কারণটা কি? এটা হতে অন্য পারে, দলগুলো কেন বলছে? এটা হতে পারে এক, যে এই সময়ের মধ্যে তারা সাংগঠনিকভাবে নিজেদেরকে একটু গুছিয়ে নেবেন। ইসলামপন্থী দলগুলোর সঙ্গে তারা একটা ঐক্যের চেষ্টা করছেন, সেটা একটা তাদের টার্গেট হতে পারে। আমরা একবার শুনেছিলাম যে এই যারা বিপ্লবের সঙ্গে জড়িত ছিল তারা একটা রাজনৈতিক দল করবে, যদিও সেটা দৃশ্যত এখন আমাদের চোখে পড়েনি। সেই সুযোগ দেওয়া যে একটি নতুন দল হলো, সেই দলটা যাতে একটু দাঁড়ায় বা শক্তিশালী হয়, সেটা একটা।
আরও একটা হতে পারে যে এই সময়ের মধ্যে বিএনপির কিছু কর্মকাণ্ডের কারণে বিএনপি নিশ্চয়ই বিতর্কিত হবে, সেরকম একটা আশঙ্কা বা আকাঙ্ক্ষা থেকে তারা এটা করতে পারে যে বিএনপি একটু বিতর্কিত হলে সেই বেনিফিটটা জামাত বা অন্যরা নিতে পারে, এটা হতে পারে। এটা আমার কাছে মনে হয়েছে। আর অন্য একটা প্রসঙ্গে আমি একটু বলি, দল হিসেবে বিএনপি অনেক বৃহত্তর একটি দল, অনেক- সেক্ষেত্রে নিঃসন্দেহে বৃহৎ বিএনপিকে দল। চ্যালেঞ্জ করার মতো তো এই মুহূর্তে কেউ নেই। এই মুহূর্তে মাঠে কেউ নেই, কিন্তু আকাঙ্ক্ষা তো থাকতেই পারে। জামাত তো এখন মাঝে জামাতের আমিরের একটা বক্তব্য দেখেছেন যে তারা ক্ষমতায় গেলে যে 10 লক্ষ টাকা করে দেবেন যারা ইয়ে হয়েছেন, মানে নিহত হয়েছেন বা ক্ষতিগ্রস্ত হয়েছেন, এমনকি যুবক যারা বেকার আছেন প্রত্যেক যুবককে 10 লাখ টাকা করে তারা ঋণ দেবেন। তার মানে কি, ক্ষমতার স্বপ্ন তো আছে তাদের, কিভাবে যাবে, কি প্রক্রিয়ায় যাবেন সেটা তাদের ব্যাপার, তাদের স্বপ্ন তাদের, আমরা জানি না, কিন্তু দৃশ্য তো আমরা সেটা কিছু দেখছি না। আর একটা কথা আমি একটু টেপাবাইকে একটা প্রশ্ন করেছিলেন, ওইখানে আমি একটু যোগ করি। আমি যেহেতু একজন সাংবাদিক, আপনি নিজেও একজন সিনিয়র সাংবাদিক, যে জাতীয় পার্টির দায় শেখ হাসিনাকে স্বৈরাচার হিসাবে তৈরি করার পিছনে জাতীয় পার্টির দায় বলেছিলেন না? জাতীয় পার্টি নয়, আমাদের মিডিয়ার দায়ও কিন্তু কম নয়। আজকে আপনি লক্ষ্য করেছেন যে গত 15 বছরে শেখ হাসিনা বিদেশ ট্যুর শেষে যখন এসে একটা প্রেস কনফারেন্স করতেন, সেই প্রেস কনফারেন্সে আমাদের সিনিয়র সাংবাদিক নেতা, তথাকথিত নেতা, তাদের প্রশ্ন দেখেছেন যে মাননীয় নেত্রী আপনি নোবেল প্রাইজের জন্য লবিস্ট নিয়োগ করবেন কিনা। আর আরেকজন প্রশ্ন করেন, মাননীয় নেত্রী আপনি যেভাবে আন্তর্জাতিক ব্যক্তিত্ব হয়ে যাচ্ছেন তাতে আমাদের তো শঙ্কা হচ্ছে। অর্থাৎ আপনি বলছেন মিডিয়ারও দায় আছে, অর্থাৎ মিডিয়ারও দায় আছে, শুধু জাতীয় পার্টি না, মিডিয়ারও দায় আছে, প্রশাসনের দায় আছে, পুলিশের দায় আছে। পুলিশের ভূমিকা সকলেরই দায় আছে। দায় আছে। ধন্যবাদ শেখ রবিউল আলম। না, দর্শকের প্রশ্নটা আমি শুনলাম, আমার কাছে মনে হয়েছে দর্শকের ওই নির্বাচন এবং নির্বাচিত সংক্ষেপে সরকারের রবিউল প্রতি ভাই, আপনাকে অনীহা বেশি সময় দিতে পারবো না, আমি শেষ খুব দেখি অনীহা আছে আমার কাছে মনে হয়েছে। আমি বলেছি 6 থেকে 9 মাসের মধ্যে গ্রহণযোগ্য নির্বাচনের জন্য প্রয়োজনীয় সংস্কার এই সরকারের পক্ষে করা সম্ভব, যেহেতু সব রাজনৈতিক দলের সমর্থন রয়েছে, ছাত্র জনতার সমর্থন রয়েছে, সব শ্রেণী পেশার মানুষের সমর্থন রয়েছে। আরেকটা জিনিস হচ্ছে যে আপনি যেটা 6 থেকে 9 মাসে করতে পারেন, 1 বছরের মধ্যে নির্বাচন যদি করতে পারেন, কেন আপনার 1.5-2 বছরের প্রয়োজন? জনগণ তো ভোটের ভিত্তিতে তার জনপ্রতিনিধি এবং সরকার নির্বাচিত করতে তাহলে কিছু চায়। কিছু দল তো বলছে যে ইনফিনিট টাইমের মতো একটা না, ইঙ্গিত তাকেও দিচ্ছে। বলেনি। আপনি জামাতের সর্বশেষ অবস্থানও জানেন, বলছেন তারা ন্যূনতম প্রয়োজনীয় সময়ের মধ্যে বলতে হবে। আমরা বলছি ন্যূনতম প্রয়োজনীয় সময়, আমরা সহযোগিতা করতে চাই, কিন্তু প্রয়োজনটা অজুহাত হবে। ভোট ছাড়া জনগণের প্রতিনিধিত্ব বা সরকারের প্রতিনিধিত্ব চলবে? গণতন্ত্রটা বলে সংকটের জন্য একটা সরকার, অন্তর্বর্তীকালীন সরকার, তারও তো কর্মপরিধি নির্দিষ্ট, সে থেকে জনগণের প্রতিনিধিত্ব করছে না। সংকটকালীন সময় তার যে দায়িত্ব রয়েছে, সেই জায়গায় আমি বলছি যে 1 বছরের মধ্যে নির্বাচিত করা সম্ভব। যে কাজটি 1 বছরের জন্য মধ্যে সম্ভব, সেটা কেন 2 বছর 1.5 বছর প্রয়োজন হবে? সেটা তো প্রয়োজন হতে পারে না। কালেক্ষেপণ কল্যাণ দেয় না, কালেক্ষেপণ রাজনীতির প্রতি অনীহা। আমি আবারও বলছি, বিএনপি নির্বাচিত হয়ে ক্ষমতায় যেতে চায়, আর কাউকে মনে হচ্ছে যে নির্বাচন হলে বিএনপি ক্ষমতায় আসবে, তাতে কিছু লোকের গোত্রদাহ আছে, যার জন্য তারা একটা অনির্বাচিত সরকারকে প্রলং করতে চায়। এটা এক ধরনের রাজনীতির প্রতি অনীহা, গণতন্ত্রের প্রতি অনীহা, যা কল্যাণ। ধন্যবাদ রবিউল আলম। আপনাদের তিনজনকেই ধন্যবাদ অংশ নেবার জন্য। দর্শক, গণতন্ত্রের সংলাপ আজ এ পর্যন্তই। সঙ্গে থাকবার জন্য ধন্যবাদ। For more updates, subscribe and press the bell icon on YouTube app and never miss another update.